স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ইতিহাস বিষয়ে। ইতিহাস বিষয়ের হলো বিষয়টি আবার রাষ্ট্রবিজ্ঞানেও তোমাদের জানতে হবে, শিখতে হবে। আজকের আলোচনা হলো উপনিবেশবাদ সম্পর্কে। উপনিবেশবাদ, এটা তোমরা বুঝতেই পারছো, এটা বাংলা শব্দ। এই উপনিবেশবাদের ইংরেজি শব্দ হচ্ছে কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম এটা একটা প্রক্রিয়া, এটা একটা পদ্ধতি, প্রসেস বা ইংরেজিতে মেথড বলা হয়। আমরা এটা দেখতে পাচ্ছি যে বিশ্বে বিভিন্ন দেশ বাণিজ্য সম্পর্ক স্থাপন করছে। আজকে বিশ্ব হলো পরনির্ভরশীল বিশ্ব। কোনো দেশ উন্নত হোক বা উন্নয়নশীল হোক বা অনুন্নত হোক, সব দেশই কিন্তু অন্যান্য দেশের উপর নির্ভর করে তার অর্থনৈতিক কাঠামোকে উন্নত করছে। এ ব্যাপারে আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ডিপেন্ডেন্সি থিওরির কথা জানি। পরনির্ভরশীলতার পৃথিবী আজকে, এবং সেই কারণে পৃথিবীর যতই শক্তিশালী দেশ হোক, যতই আর্থিক দিক থেকে উন্নত হোক, সামরিক দিক থেকে উন্নত হোক, সেই দেশ কিন্তু অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য। আজকে বিশ্বায়ন প্রক্রিয়া চলছে এবং নয়া উদারীকরণ চলছে। বিশ্বে বাণিজ্যিক সংস্থার উপর অর্থনৈতিক নিয়ন্ত্রণ অনেকটা তুলে নেওয়া হচ্ছে। এমএনসি, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, তোমরা জানো, এগুলো নিয়ন্ত্রিত, গভর্নমেন্ট নিয়ন্ত্রণ আছে, স্টেটের নিয়ন্ত্রণ আছে, কিন্তু এগুলিকে স্বাধীনভাবে নিজের দেশের অভ্যন্তরে এবং বিভিন্ন দেশে বাণিজ্য করতে দেওয়া হচ্ছে। রাষ্ট্র এবং সরকার সুযোগ করে দিচ্ছে। বিভিন্ন দেশের মূলধন মালিকদের নিজ নিজ দেশের মূলধন বিনিয়োগের এবং বিভিন্ন দেশে বিশ্বব্যাপী মূলধন বিনিয়োগের সুযোগ করে দেওয়া হচ্ছে, এবং লাভের টাকা পুনরায় তারা মূলধন হিসাবে নিজের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ইনভেস্ট করছে। আগে শিল্পায়ন যে দেশ ঘটাতো, সেই দেশ চাইতো না অন্য দেশে শিল্পায়ন হোক। তার কারণ, একটা দেশ শিল্পে উন্নত হলে তার দ্রব্য তার নিজের দেশে বিক্রি হয় না। নিজের দেশের শ্রমিকের সংখ্যা বেশি, তাদের আয় কম, তাই তো? শ্রমিকের সংখ্যা কম, তাদের আয় কম, ন্যূনতম মজুরি তারা পায়। সেই আয় দিয়ে তারা বেশি পরিমাণ দ্রব্য কিনতে পারে না। তখন তাদেরই দ্বারা উৎপাদিত দ্রব্য, ব্যাপক পরিমাণে উৎপাদিত দ্রব্য বিদেশের বাজারে বিক্রি করতে হয়। তখন সেই দেশের সরকার এবং শিল্পোদ্যোক্তারা বিভিন্ন দেশের বাজার দখল করবার চেষ্টা করে এবং প্রতিযোগিতা দেখা দেয়। এটা ছিল, কিন্তু বর্তমানে বিশ্বায়নের প্রেক্ষাপটে ৮০-র দশক, বিশেষ করে ১৯৯১-এর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানিগুলো, বিভিন্ন দেশের মূলধন মালিকগুলো, তারা নিজের দেশে শিল্প কারখানা গড়ছে, তার পাশাপাশি বিভিন্ন দেশে শিল্প কারখানা গড়ে তুলছে। এতে উন্নত দেশগুলির লাভ হচ্ছে। কেন লাভ হচ্ছে? উন্নত দেশে শিল্প কারখানা গড়ে তুলে পরিবেশ দূষণ হচ্ছিল। উন্নত দেশে শিল্প কারখানা গড়ে তুললে উৎপাদন ব্যয় বাড়ছিল, অর্থাৎ বিদেশ থেকে ইঞ্জিনিয়ার, বিদেশ থেকে কাঁচামাল সংগ্রহ করতে হতো। এখন অনুন্নত বা উন্নয়নশীল দেশে সেই শিল্পপতিরা, মূলধন মালিকরা শিল্প কারখানা গড়ে তুললে সেখানে সস্তায় ইঞ্জিনিয়ার পাচ্ছে, সস্তায় শ্রমিক পাচ্ছে,
আজকের বিশ্বায়নের প্রেক্ষাপটে শ্রমিক প্রয়োজন নেই, ইঞ্জিনিয়ার প্রয়োজন, এবং উৎপাদন পদ্ধতি হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ। এই ক্যাপিটাল ইন্টেন্সিভে ক্যাপিটালের প্রয়োজন বেশি, বড় বড় যন্ত্রপাতি, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার, এগুলো কিনতে অর্থ দরকার। এবং যারা ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, তাদের মায়না বেশি দিতে হয়। কিন্তু একটা দেশের, উন্নত দেশের মূলধন মালিক যখন বিভিন্ন দেশে গিয়ে কারখানা করছে, সেখানে অল্প পয়সায় টেকনিশিয়ান পায়, পরিবহন খরচ কমে যায়, কাঁচামাল আর সেই দেশ থেকে সংগ্রহ করে নিজের দেশে আনতে হয় না, সেই দেশেই কারখানা করছে। আবার পরিবেশ দূষণ নিজের দেশে হচ্ছে না। উন্নত দেশগুলি পরিবেশ আইনকে কঠোরভাবে প্রয়োগ করছে। তাই আজকে বিশ্বের যে বাণিজ্যিক সম্পর্ক, আর এই সম্পর্ক কিন্তু একটা বিশ্বব্যাপী প্রসারিত বিশ্বায়ন একটা প্রক্রিয়া, বাণিজ্যিক প্রক্রিয়াটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশের মধ্যে। আর এই বাণিজ্যের উপর নির্ভর করছে প্রত্যেক দেশের সামরিক শক্তি, এই বাণিজ্যের উপর নির্ভর করছে প্রত্যেক দেশের জাতীয় আয়, এই বাণিজ্যের উপর নির্ভর করছে প্রত্যেক দেশের জনগণের মাথাপিছু আয়, এই বাণিজ্যের উপর নির্ভর করছে প্রত্যেক দেশের জনগণের জীবনযাত্রার মানের উন্নতি। তাহলে আমরা দেখছি যে বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, আর এই সম্পর্কের মধ্যে দিয়ে সাবেকি যে উপনিবেশবাদ সেটা কিন্তু দূর হয়েছে। আর এই সম্পর্কের মধ্যে দিয়ে দুর্বল দেশ আরো দুর্বল হচ্ছে অর্থনৈতিক দিক থেকে। দুর্বল অনুন্নত দেশ অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভরশীল না হয়ে, স্বনির্ভর না হয়ে আরো বেশি পরনির্ভর হচ্ছে। 1990 দশকের আগে বিশ্বে উপনিবেশিকতা স্থাপনের ক্ষেত্রে তোমরা এটা লক্ষ্য করেছো যে বিশ্ব পূর্ব এবং পশ্চিম এই দুটি ভাগে বিভক্ত ছিল, তাই তো? সেটা পূর্ব পশ্চিম বিভাজন এটা উঠে গিয়েছে। কেন উঠে গেছে? সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে 1991 সালে। সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক দেশগুলোর নেতৃত্ব দিত, সেই জায়গায় দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটে আধিপত্য বিস্তার হয়েছে। আর ওয়ার্ল্ড ম্যাপের দিকে তাকালে তোমরা দেখবে যে উন্নত দেশগুলি ম্যাপের উপরের দিকে অর্থাৎ উত্তর দিকে অবস্থিত, আর অনুন্নত এবং ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপড এবং আন্ডার ডেভেলপিং কান্ট্রিগুলি হচ্ছে পৃথিবীর ম্যাপের নিচের দিকে অর্থাৎ দক্ষিণ অংশে। তাহলে পূর্ব পশ্চিম যে বিভাজন ছিল সেই বিভাজন উঠে গিয়ে উত্তর দক্ষিণ। যাই হোক, 90 এর আগে পশ্চিমের উন্নত দেশগুলি, আর 90-91 এর পর থেকে উত্তরের উন্নত দেশগুলি, তারা কিন্তু দক্ষিণের অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলির উপর অর্থনৈতিক দিক থেকে নির্ভরশীল। এই নির্ভরশীলতা তাদের উন্নয়নকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়া। দারিদ্র্যের কারণে তারা নির্ভরশীল নয়, কিন্তু দক্ষিণের অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলি তারা কিন্তু আর্থিক দৈন্যতার কারণে উন্নত দেশগুলির উপরে নির্ভরশীল। তারা উন্নত দেশগুলির কাছ থেকে কারিগরি বিদ্যা কিনছে, উন্নত দেশগুলির কাছ থেকে তারা যন্ত্রপাতি কিনছে, টেকনোলজি কিনছে এবং নিজের দেশে সেগুলিকে কাজে লাগবার চেষ্টা করছে। কিন্তু এতে কি হচ্ছে, আলটিমেটলি অনুন্নত দেশগুলি আরো অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলি আরো উন্নয়নশীল দেশেই পড়ে থাকছে, তারা উন্নতির দিকে যেতে পারছে না। এটা হচ্ছে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, এটা হচ্ছে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, আর এই অর্থনৈতিক সাম্রাজ্যবাদ হচ্ছে উপনিবেশবাদ। তাহলে আজকে পৃথিবীতে উপনিবেশবাদ কিন্তু বিরাজ করছে। বিভিন্ন দেশের মধ্যে পররাষ্ট্র নীতির মাধ্যমে কূটনীতি সেই পররাষ্ট্র নীতিকে কার্যকরী করছে, এবং প্রত্যেকটা দেশ আজকে যুদ্ধ খেলায় মেতে উঠেছে। প্রত্যেকটা দেশ আজকে অপর দেশকে আক্রমণ করবার চেষ্টা করছে, পাশাপাশি বন্ধুত্ব করে
বন্ধুত্ব করে, সুসম্পর্ক স্থাপন করে, গুড রিলেশন তৈরি করে অনুন্নত দেশগুলির উপরে উন্নত দেশ আর্থিক আধিপত্য বিস্তার করছে। এটা হলো এক ধরনের উপনিবেশিকতা, এক ধরনের উপনিবেশবাদ। যাই হোক, আজকে আমরা যে উপনিবেশিকতা এটা একটা পদ্ধতি বা প্রক্রিয়া। আর উপনিবেশ যে দেশ বা যে দেশের কোম্পানি অন্য দেশের ভূখণ্ডে বা অন্য দেশে স্থাপন করে, সেই শক্তি হলো উপনিবেশিক শক্তি। উপনিবেশিক শক্তি অন্য ভূখণ্ডে যে বাণিজ্য করে, ব্যবসা করে, অর্থনৈতিক আধিপত্য বিস্তার করে, সেই অন্য ভূখণ্ড হলো উপনিবেশ। আর যে প্রক্রিয়ায় এটা হয়, এই 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 উপনিবেশিক এই আধিপত্য, অর্থনৈতিক আধিপত্য, একটা দেশ বা কোম্পানি অন্য ভূখণ্ডে অন্য দেশে যে আধিপত্য বিস্তার করছে, যে প্রক্রিয়ায় করছে, এটাকে বলা হয় উপনিবেশিকতা। ঠিক বুঝতে পারলে রুদ্র? উপনিবেশিকতা। তাহলে ব্রিটিশ ভারতবর্ষে উপনিবেশিক শক্তি কোনটা? ব্রিটিশরা তো, ব্রিটিশ সরকার উপনিবেশিক শক্তি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপনিবেশিক শক্তি। ব্রিটিশ ভারতবর্ষে উপনিবেশ কোনটা ছিল? ব্রিটিশ সরকারের উপনিবেশ কোনটা ছিল? ভারত। তাহলে ভারত উপনিবেশ। আর ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সরকার যে কায়দায়, যে কৌশলে, যে প্রক্রিয়ায় উপনিবেশটা গড়ে তুলতে সক্ষম হলো, সেই প্রক্রিয়াটাকে কি বলে? উপনিবেশিকতা। ক্লিয়ার হলো তো? এরকম বহু উদাহরণ আমরা বলতে পারবো। তার কারণ দ্বিতীয় মহাযুদ্ধের আগে বিশ্বের প্রায় ভূখণ্ড উপনিবেশ ছিল উপনিবেশিক শক্তির অধীনে, উপনিবেশিক শক্তির অধীনে। তোমরা এই কথা জানো যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তির সূর্য অস্ত দিত না। তার মানে কি, প্রায় ভূখণ্ডেই ব্রিটিশের উপনিবেশ ছিল। ভারতে যেমন ছিল, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, এগুলো আমরা দেখতে পাচ্ছি, ইন্দোনেশিয়া, সব উপনিবেশ ছিল। আবার ফরাসি যে উপনিবেশিক শক্তি, তারও উপনিবেশ ছিল। স্পেন উপনিবেশিক শক্তি, পর্তুগাল উপনিবেশিক শক্তি, ওলন্দাজরা উপনিবেশিক শক্তি, কি তাই তো? তাহলে উপনিবেশিক শক্তি মুষ্টিমেয় কিছু দেশ, তারা গোটা পৃথিবীতে উপনিবেশ স্থাপন করেছে। ইউরোপের কিছু মুষ্টিমেয় দেশ, এশিয়া আফ্রিকার বিস্তীর্ণ ভূখণ্ডে তারা উপনিবেশ স্থাপন করেছে। ফ্রান্স ভারতে উপনিবেশ স্থাপনের চেষ্টা করেছে, ব্রিটিশ শক্তি ভাগিয়ে দিয়েছে, ওলন্দাজদের ভাগিয়ে দিয়েছে। ব্রিটিশ উপনিবেশ শক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাকে সাপোর্ট করেছে ব্রিটিশ সরকার। ওকে, ভারতবর্ষে কোন উপনিবেশিক শক্তি প্রথম এসেছিল? পর্তুগিজ উপনিবেশিক শক্তি। পর্তুগালের লোকেদের পর্তুগিজ বলা হয়। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 সালে ভারতে উপনিবেশ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। ফরাসি কোম্পানি এসেছিল, ওলন্দাজ কোম্পানি এসেছিল, দিনেভার কোম্পানি এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সব শেষে এসেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে সব শেষে এসেছে, উড়ে এসে জুড়ে বসেছে। ফরাসি শক্তিকে যুদ্ধ করে, তোমরা জানো যে ইঙ্গো ফরাসি যুদ্ধ একাধিকবার হয়েছে, ফরাসিদের পরাজিত করেছে। কানাডাতে ফরাসি উপনিবেশ ছিল, ব্রিটিশরা কানাডা থেকে উপনিবেশিক শক্তিকে দূর করেছে, ফ্রান্সকে পরাজিত করেছে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের মাধ্যমে। তাহলে আমরা উপনিবেশিকতা বিষয়টা আমরা প্রথমে বলবো যে কোনো কোম্পানি বা কোনো সরকার, কোনো দেশের সরকার প্রথমে অন্য ভূখণ্ডে বা অন্য দেশে গিয়ে বাণিজ্য শুরু করে, ব্যবসা শুরু করে। বাণিজ্য ব্যবসা শুরু করে আস্তে আস্তে সেই ভূখণ্ডের উপর বাণিজ্যিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে, ব্যবসাটা বাড়িয়ে ফেলে। আচ্ছা, বাণিজ্যিক ক্ষেত্রে যদি ব্যবসা আধিপত্য বিস্তার করতে পারে সেই কোম্পানি বা সরকার, তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করবে। তাহলে সেই ভূখণ্ডে যে নবাব থাক, রাজা থাক বা শাসক থাক, তাদেরকে আস্তে আস্তে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে ফেলে।
আর যে উপনিবেশিক শক্তি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যেমন এসেছিল, সেই শক্তির উপরে নির্ভরশীল করে তোলে সেই ভূখণ্ডের শাসকদের। আর সেই দেশের, সেই ভূখণ্ডের যারা বণিক, তাদেরকে অত্যন্ত দুর্বল করে দেয়। তাদের বাণিজ্যিক ক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত থাকা সম্ভব হয় না, বাণিজ্য ধ্বংস হয়ে যায়। এমনকি সেই ভূখণ্ডে যদি শিল্প থাকে, সেই শিল্পকেও উপনিবেশিক শক্তি ধ্বংস করে দেয়। তার কারণ নিজের দেশে শিল্পজাত দ্রব্য সেই ভূখণ্ডের বাজারে নিয়ে এসে বিক্রি করবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এই প্রক্রিয়া চলতে থাকে। চলতে চলতে যখন উপনিবেশিক শক্তি দেখে যে একেবারে দুর্বল হয়ে গেছে অর্থনৈতিক দিক থেকে, আমার উপর নির্ভরশীল, আবার রাজনৈতিক ক্ষেত্রেও দুর্বল হয়ে যাচ্ছে, রাজনৈতিক সংকট দেখা দিচ্ছে, তখন উপনিবেশের যে সরকার, সেই সরকারকে আক্রমণ করে সেই ভূখণ্ডটা পুরো দখল করে নেয়, নিজের শাসন কায়েম করে। এটাকে বলা হচ্ছে উপনিবেশিকতা, এটাকে বলা হচ্ছে উপনিবেশিকতাবাদ। এটা একটা প্রক্রিয়া, এটা একবার করলো তা নয়, কিন্তু এটা করতেই থাকবে। উপনিবেশিক শক্তি ভারতের ভূখণ্ড দখল করে নিল, উপনিবেশ স্থাপন করলো, যে তাতে খুশি হবে তা না। উপনিবেশিক শক্তির আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, আগ্রাসী মনোভাব তাদের মধ্যে, প্রথমে অর্থনৈতিক আধিপত্য। তাহলে আমরা কথা বলতে পারি যে উপনিবেশিকতাবাদের মধ্য দিয়ে কোন উপনিবেশিক শক্তি প্রথমে বাণিজ্যিক আর্থিক আধিপত্য প্রতিষ্ঠা করে, তারপর সেই ভূখণ্ডের রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়, অর্থাৎ দেশের ভূখণ্ড দখল করে নেয়। তাহলে সাম্রাজ্যবাদ যেমন দেশ দখল করে সরাসরি ভাবে, তেমনি ভাবে উপনিবেশিকতাবাদও দেশ দখল করে। অর্থাৎ সাম্রাজ্যবাদের লক্ষ্য এবং উপনিবেশবাদীর লক্ষ্য দুটোর একই লক্ষ্য, পার্থক্য নেই। এবার আমরা উপনিবেশবাদের বিভিন্ন রূপ আছে, বিভিন্ন ধরন আছে, সেগুলো পয়েন্ট আকারে তোমাদের সামনে আলোচনা করব। বুঝতে পারছো তো? আচ্ছা শোনো, সাম্রাজ্যবাদের যেমন বিভিন্ন রূপ ছিল, তেমনি উপনিবেশবাদেরও বিভিন্ন রূপ আছে। 1 নম্বর রূপ উপনিবেশবাদী কি রূপ? স্থায়ী বসতি স্থাপনমূলক উপযোগিতাবাদ। স্থায়ী বসতি। দেখো, উপনিবেশিক শক্তি বাণিজ্য করতে এসছে গুটি কয়েক লোক। আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি জন্ম বেশি দিন আগে নয়, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডে 1600 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 7 বছর পরে, 7 ইয়ার্স, আফটার 7 ইয়ার্স, ইংল্যান্ডের সরকারের অনুমতি নিয়ে ভারতে ব্যবসা করতে এসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আরে ভাই, ওটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসা বুঝে ভালো, কিন্তু সে রাজনীতিও ভালো বুঝে গেল। সে এখানে ব্যবসা করতে আসলো, তার আগে ভারতবর্ষে অনেক কোম্পানি বসবাস করেছে। এবার এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করেছে ভারতবর্ষে। তোমরা জানো ফারুকশিয়ারের ফরমান, ফারুকশিয়ারের ফরমান 1717, আমরা বললাম 1607 সালে ভারতে এসছে, এর 1607, তাই তো? আর ফারুকশিয়ারের ফরমান 1717, আর 1757-তে পলাশির যুদ্ধ। বাংলা, বিহার, উড়িষ্যার নবাবকে সুকৌশলে চক্রান্ত করে পরাজিত করে ভূখণ্ড দখল করে নিয়েছে। কিন্তু তাহলে কি হলো? এইবার এই যে উপনিবেশিক শক্তি যখন ক্ষমতা দখল করে নিচ্ছে, তখন নিজের দেশের লোক নিয়ে এসে বসতি স্থাপন করে। অর্থাৎ সে উপনিবেশিক শক্তি কোনো ভূখণ্ডে, কোনো উপনিবেশে আধিপত্য স্থাপন করলো, অর্থনৈতিক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে, এবং রাজনৈতিক ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল। তখন সেখানে তার নিজের দেশের জনগণকে নিয়ে এসে একটা কি করবে? বসতি স্থাপনের চেষ্টা করে। সামাজিক, অর্থনৈতিক, সামাজিক কারণে, ধরো ধর্মান্তরিত করবে, রাজনৈতিক কারণে তাদের, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা দেওয়ার জন্য নিজের দেশ থেকে লোক নিয়ে আসবে, চাকরি দেওয়ার ক্ষেত্রে নিজের দেশ থেকে লোক নিয়ে আসবে। যদিও ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্রক্রিয়ায় ভারতে উপনিবেশকে বজায় রাখবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা ভারতবর্ষের মানুষের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসারে উদ্যোগ নিয়েছিলেন। সেক্ষেত্রে তোমরা জানো যে 1835 সালে
ইংরেজি শেখানোর জন্য কোম্পানি সরকার উদ্যোগ নিয়েছে ইংরেজি স্কুল তৈরি করবার জন্য। উডের দেশবাসী ইংরেজি শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখছি যে নিজের দেশ থেকে লোককে স্থানান্তরিত করে, আবার সেই ভূখণ্ডের জনগণকেও সেইভাবে সেই ভূখণ্ডে রাখার জন্য এবং ব্যবহার করবার জন্য, অফিস আদালত ইত্যাদির জন্য তাই স্থায়ীভাবে বসতি স্থাপন উপনিবেশবাদের লক্ষ্য। বহু ইংরেজ ভারতবর্ষে আছে স্থায়ীভাবে, তাদের জেনারেশন এখনো ভারতে বসবাস করে। তাহলে স্থায়ীভাবে তোমার বসতি স্থাপন করবার জন্য উপনিবেশ স্থাপন করে, ব্যবসা করলো, রাজনৈতিক ক্ষমতা দখল করলো, অর্থনৈতিক আধিপত্য বিস্তার করলো, মানে এখানেই শেষ নয়। উপনিবেশবাদের আরো লক্ষ্য হলো যে নিজেদের দেশের, নিজের জাতির লোকজনকে এই ভূখণ্ডে এসে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেয়, তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা দেয়, তাদের রাজনৈতিক সুযোগ সুবিধা দেয়, আর ভূখণ্ডের জনগণকে আর্থিক দুর্বলতার কারণে, দারিদ্রতার কারণে তারা ধর্মান্তরিত করে নেয়। তাহলে তাদের উপনিবেশটা আরো মজবুত হয়ে গেল। 2, শোষণমূলক উপনিবেশবাদ। শোষণমূলক উপনিবেশবাদ এটা দ্বিতীয় মহাযুদ্ধের আগে তো ছিলই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে উপনিবেশ স্থাপন করেছে, তারা বাণিজ্য করেছে, এদেশের কাঁচামাল নিয়ে গিয়েছে, কাঁচামাল কেনার সময় লাভ করেছে। তোমরা জানো রঞ্জন শিল্প যখন ইংল্যান্ডে তৈরি হয়নি, শিল্প বিপ্লব তার আগেই হয়ে গিয়েছে। সেই শিল্পজাত দ্রব্য অর্থাৎ কাপড়ে রং করবার জন্য এদেশের কৃষকদের নীল চাষ করে নিয়েছে। বাংলা ছিল নীল চাষের পক্ষে সব থেকে উন্নত বিশ্বের, সেই জন্য এখানে নীল চাষীদের অত্যাচার করে, মানে দাদন দিয়ে, অগ্রিম টাকা ধার দিয়ে তাদেরকে জোর করে নীল চাষ করিয়ে সেই নীল চাষের মধ্য দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা, নীলকর সাহেবরা অনেক লাভ করেছে। এটা হলো অর্থনৈতিক শোষণ। তাদের বাণিজ্য, তাদের দেশের শিল্পে, তাদের আর্থিক উন্নতির জন্য এই উপনিবেশের ভূখণ্ডকে তারা ব্যবহার করেছে। সম্পদের নিষ্ক্রমণ বলা হয় একে, এখানে হচ্ছে ইকোনমিক্যাল ড্রেন বলা হয়। অর্থাৎ উপনিবেশিক শক্তি উপনিবেশের ভূখণ্ডের বাণিজ্য ব্যবসা করে উপনিবেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে নিয়ে গিয়ে তার মধ্য দিয়ে উপনিবেশের জনগণের উপর শোষণ চাপিয়ে দেয়। ক্লিয়ার হলো? আচ্ছা, এইভাবে তোমার শোষণ করে, ভূখণ্ড দখল করে। এখন এই যে উপনিবেশিক শোষণ, এখন তো শোষণ চলছে। আমি আজকের ভিডিও আলোচনা করেছি যে উন্নত দেশ অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলির সঙ্গে যে বাণিজ্যিক সম্পর্ক করে, এটা কিন্তু উপনিবেশিকতার একটা দিক। এর শোষণ করে, এর মধ্য দিয়ে দুর্বল কখনোই শোষণ মুক্ত হতে পারবে না। একটা দুর্বল দেশ উন্নত দেশের শোষণ থেকে যেমন রেহাই পায় না, তেমনি উন্নত দেশের সাধারণ মানুষ সেই দেশের ধনিক শ্রেণীর দ্বারা শোষিত বঞ্চিত হয়। আবার অনুন্নত বা উন্নয়নশীল দেশের যারা গরিব মানুষ, তারা অনুন্নত দেশের ধনিক শ্রেণীর দ্বারা শোষিত বঞ্চিত হয়। তাই উপনিবেশবাদের সঙ্গে আমরা এই কথা বলতে পারি সে দ্বিতীয় মহাযুদ্ধের পর উপনিবেশবাদকে অস্বীকার করা হয়েছে। উপনিবেশবাদ নিপাত যাক এই স্লোগান বলা হয়েছে। ইউনো চার্টারে বলা হয়েছে উপনিবেশবাদ আজকে গ্রহণযোগ্য নয়। আর ইউনো চার্টার অনুযায়ী এই যে উপনিবেশবাদ গ্রহণযোগ্য নয়, এই উপনিবেশবাদের মধ্য দিয়ে উপনিবেশের জনগণ, উপনিবেশিক শক্তি, উপনিবেশিক সরকার ব্যাপক হারে শোষণ করে, অত্যাচার করে, নিপীড়ন করে। এই নিপীড়নটা বন্ধ হওয়া দরকার। 1945 সালে 24 অক্টোবর ইউনো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন গঠিত হয়েছে। বুঝতে পারছো? এই সংগঠনের উদ্দেশ্য, এই সংগঠনের নীতি, এই সংগঠনের কটা বিভাগ, বিভাগগুলির কাজ কি, এই সংগঠনের যে বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষা করা পবিত্র কর্তব্য উদ্দেশ্য, সেটাকে কার্যকরী করবার জন্য তার নিয়মাবলী একটা দলিল লেখা হলো। সেই দলিলটার নাম কি? ইউনোর নিয়ম কানুন, উদ্দেশ্য, নীতি লেখা আছে চার্টার। ইংরেজিতে হলো, জোরে বলবে, ইংরেজিতে বলে চার্টার, বাংলা কি বলে? সনদ। সেখানে বলা হলো, কি বলা হলো? উপনিবেশবাদ নিপাত যাক, সাম্রাজ্যবাদ নিপাত যাক। এই যে বলা হলো, এতে কি হলো? এই বলার তাৎপর্য আছে। কেন বলো তো?
এই বলার তাৎপর্য হলো যে 1945 থেকে 1960 এই সময়ে বিশ্বের 40টারও বেশি দেশ স্বাধীনতা লাভ করেছে। তাহলে এই 40টা দেশ পরাধীন ছিল। তোমরা জানো ভিয়েতনাম ফ্রান্সের বিরুদ্ধে 9 বছর যুদ্ধ করে ভিয়েতনাম বিয়েন ফুর যুদ্ধে স্বাধীনতা লাভ করেছে। কি ভারত স্বাধীনতা লাভ করেছে 1947 সালে, 45-এর পরে। কি ইন্দোনেশিয়া, এই সমস্ত, আজকে পাকিস্তান, বোঝা গেল? তাহলে এরকম আমরা বলছি 40টারও বেশি দেশ এই 15 বছরে স্বাধীনতা। তাহলে উপনিবেশবাদ নিপাত যাক, এই যে বক্তব্য, এটা তাৎপর্যপূর্ণ বক্তব্য। ওকে, এবার আসছি 1961 থেকে 1970 এই 10 বছরে আফ্রিকার 31টা দেশ স্বাধীনতা লাভ করেছে। আফ্রিকার 31টা দেশ স্বাধীনতা লাভ করেছে। তাহলে উপনিবেশবাদ নিপাত যাক, এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। এখন কথা কি বলতো, এই যে সদ্য স্বাধীনতা পেল দ্বিতীয় মহাযুদ্ধের পর 40টারও বেশি দেশ, এবং সেই দেশগুলো আজও রয়েছে, এবং আফ্রিকার 31টা দেশ স্বাধীনতা লাভ করলো। কি তাই তো? এরা 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 রাজনৈতিকভাবে স্বাধীন, রাজনৈতিক সার্বভৌম ক্ষমতা এরা অর্জন করেছে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে এরা দুর্বল। তার কারণ এটা তো জানো যে উপনিবেশিক শক্তি উপনিবেশগুলিকে কাঁকড়ার খোলে পরিণত করে। মানে কোন অর্থনৈতিক দিকটাকে ওরা চুরমার করে রাখে। আর সেই কারণে এই পরাজিত এই সদ্য স্বাধীন দেশগুলোর সঙ্গে উপনিবেশিক পুরাতন বা সাবেকি উপনিবেশিক শক্তি বন্ধুত্ব স্থাপন করেছে। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি ব্রিটিশ কমনওয়েলথ। ব্রিটিশ কথাটা বাদ গেছে, কমনওয়েলথ এটা হচ্ছে ব্রিটিশ উপনিবেশিক শক্তি, বুঝলে, যাকে যাকে স্বাধীনতা দিয়েছে সেই সব দেশগুলো নিয়ে, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, এই সব দেশগুলো নিয়ে একটা কমনওয়েলথ গঠন করেছে, একটা সংস্থা। এই সংস্থা গঠনের মধ্যে দিয়ে ওই যে পুরাতন উপনিবেশবাদ সেটাকে বজায় রাখতে পারেনি সরাসরি, কিন্তু এদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রেখেছে। আর নতুন সদ্য স্বাধীন দেশগুলি অর্থনৈতিক কারণে ওই পুরাতন সাবেকি উপনিবেশিক শক্তির উপরে নির্ভরশীল হতে বাধ্য। এবং আজকে 90 দশকের বিশ্বায়নের প্রেক্ষাপটে এই ওই যেসব দেশ সদ্য স্বাধীনতা পেয়েছে, তৃতীয় বিশ্বের দেশ, অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, বেকার সমস্যায় জর্জরিত, সেখানে নিরক্ষরতা বেশি, শিক্ষার হার কম, প্রাকৃতিক সম্পদের অভাব, প্রাকৃতিক সম্পদ থাকলেও যথাযথভাবে ব্যবহার করতে পারে না, হাইটেক টেকনোলজির অভাব, হাইটেক টেকনোলজি তো নেই। এখন এই দেশগুলির মধ্যে কেউ কেউ ডেভেলপিং হয়েছে, যেমন ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি, কিন্তু বহু দেশ এখনো আন্ডার ডেভেলপড কান্ট্রি। আন্ডার ডেভেলপ বলে কথা হয় না, প্রকৃতপক্ষে সবই ডেভেলপিং। আরে একটা গরিব দেশও তো কিছু না কিছু পরিবর্তন আসছে। তবে আরেকটা কথা বলি, এই যে উপনিবেশিকতা, এটা নিপাত যাক বলা হলো, তার ফলে স্বাধীনতা পেল আমরা দেখলাম, কিন্তু তাদের অর্থনৈতিক স্বাধীনতা তারা পায়নি। তারা অর্থনৈতিক দিক থেকে সাবেকি উপনিবেশিক শক্তি বা বর্তমানে যেসব রাষ্ট্রের উন্নতি হয়েছে সেই সব রাষ্ট্রগুলির উপরে নির্ভরশীল হয়ে আজকে প্রায় 10-12টা রাষ্ট্র উঠে যাওয়ার মধ্যে। তাদের অর্থনৈতিক অবস্থা কি? আমার প্রতিবেশী দেশ পাকিস্তান, তার অর্থনৈতিক অবস্থা কি, এটা বুঝতে হবে। এটা হচ্ছে কি বলো, নয়া উপনিবেশিক চক্রের এই দেশগুলো উঠতে পারবে না। আইএমএফ ঋণ দিচ্ছে, পাকিস্তানকে ঋণ দিচ্ছে, বহু গরিব দেশকে ঋণ দিচ্ছে, বিশ্ব ব্যাংকে ঋণ দিচ্ছে। ঋণেরা কিভাবে দেয়? বিনা স্বার্থে ঋণ দেয়। আর আইএমএফ, বিশ্ব ব্যাংকে টাকা কাদের? যাদের টাকা আছে যেসব দেশে, তারা টাকা রাখে। আমেরিকার টাকা আছে, আমেরিকার, চীনের টাকা আছে, তাহলে তাদের টাকা এই সংস্থাগুলির মধ্যে দিয়ে খাচ্ছে। তাহলে আইএমএফ যে ঋণ দিচ্ছে সেখানে আবার শর্ত দিচ্ছে, সেখানে যাদের টাকা আইএমএফ এ জমা আছে মূলধন, তারা শর্ত ঠিক করে দেয় আইএমএফ কে যে তুমি এই শর্তে ওই দেশকে ঋণ দিবা। যে দেশ, অর্থাৎ যাদের টাকা আছে, তারা যে দ্রব্যটা উৎপাদন করে বিশ্ব মার্কেট দখল করে আছে, সেই দ্রব্য উৎপাদনে ওই ঋণের টাকা ব্যয় করতে পারবে না। বুঝা গেল? ঋণের টাকা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে তুমি ব্যবহার করো, কিন্তু তুমি দ্রব্য, মানে কি, এখানে তুমি দেখো ব্যবসা,
এখানে সন্ত্রাসবাদ বলো, ধর্মীয় গোড়ামি বলো, সবই হলো অর্থনৈতিক আধিপত্য। আর অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য ক্ষমতায়নের তত্ত্ব, পাওয়ার পলিটিক্স, কে কত এগিয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখছি শোষণমূলক যে উপনিবেশিকতা, এটা কিন্তু পৃথিবীতে আজও চলছে, আগামী দিনে আশা করা যাচ্ছে চলবে। তবে এ ব্যাপারে পৃথিবীর প্রত্যেকটা দেশের গরিব মানুষকে, প্রত্যেকটা দেশের খেটে খাওয়া মানুষকে সচেতন হতে হবে। সচেতন হতে হবে যে গভর্নমেন্ট IMF থেকে ঋণ নিচ্ছে, গভর্নমেন্ট বিশ্বব্যাংক থেকে ঋণ নিচ্ছে, গরিব দেশগুলো জনগণকে বিশেষ করে সচেতন হতে হবে যে এই অর্থ সে ইনভেস্ট করছে কিনা, উৎপাদনে ব্যয় করছে কিনা। এটার মধ্যে দিয়ে কিন্তু উপনিবেশবাদ, IMF মাধ্যমে নয়া উপনিবেশবাদ, বিশ্ব ব্যাংকের মাধ্যমে নয়া উপনিবেশবাদ চলছে। গ্যাট চুক্তি, গ্যাটটা কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। এই চুক্তিতে যে সই করবে সে, সেই দেশগুলি, এর সদস্যরা শর্ত দিবে, সেই শর্ত অনুযায়ী দেশের উৎপাদন করবে, সেই শর্ত অনুযায়ী দেশের দ্রব্য বেচাকেনা করবে। ইচ্ছা মতো দ্রব্য উৎপাদন করতে পারবে না এবং বিশ্ব মার্কেটে বিক্রি করতে পারে। পেটেন্ট আইনটা আছে এই গ্যাট চুক্তির মধ্যে দিয়ে, যে তুমি কোন ওষুধ তৈরি করবা, যে উন্নত দেশগুলো যে ওষুধটা তৈরি করছে বিশ্ববাজারে বিক্রি করছে, অনুন্নত উন্নয়নশীল দেশ গ্যাটের সদস্যপ্রাপ্ত সদস্য রাষ্ট্র সে কিন্তু সেটা উৎপাদন করতে পারবে না। এর মাধ্যমে শোষণ চলছে সারা পৃথিবীতে। 3, আভ্যন্তরীণ উপনিবেশবাদ। আভ্যন্তরীণ উপনিবেশবাদ প্রত্যেকটা দেশেই, ধরো একটা অঞ্চলের একটা জনগোষ্ঠী বা গোটা দেশের একটা জনগোষ্ঠী আধিপত্য বিস্তার করছে। পাওয়ার পলিটিক্সে যারা আছেন, গভর্নমেন্ট, তাদেরকে পুতুল নাচের পুতুল হিসাবে ব্যবহার করছে, পাপেটে পরিণত করছে, নির্বাচনে টাকা ঢালছে, নির্বাচনকে তারা নিয়ন্ত্রণ করছে। সেই রাজনৈতিক দলই জিতে পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোতে, যে রাজনৈতিক দলকে দেশের পুঁজিপতি শ্রেণী, শিল্পপতি শ্রেণী, বড় বড় ব্যবসায়ী শ্রেণী চায়, তারা হাজার হাজার কোটি টাকা বে হিসাবে তারা টাকাটা দলকে, সেই দলকে দেয়, আর মিডিয়াকে কিনে ফেলে, জনমত তৈরি করে, আর সেই দল ভোটে জিতে। তারপরেও যদি কাজ না হয়, আর ভোট ব্যাংকে নিজের ক্ষমতাসীন দল কাজে লাগানোর জন্য পুলিশ ব্যবহার করে। নির্বাচন কমিশন নিরপেক্ষ, নির্বাচন কমিশনের নিজস্ব কর্মচারী আছে, আমাদের দেশে নাই। রাজ্য সরকারের কর্মচারী, কেন্দ্র সরকারি কর্মচারীদের টিকি বাঁধা জনপ্রতিনিধিদের কাছে। গণতন্ত্রের শেষ কথা বলে গণতন্ত্র। আর ভোট ব্যাংকে এই আমলা বাহিনী, এই মিলিটারি বাহিনী সব কাজে লাগিয়ে ক্ষমতাসীন দল নির্বাচনের পর নির্বাচন ক্ষমতায় থাকছে। কোথায় ডেমোক্রেসি? তার ফলে কি হচ্ছে? আভ্যন্তরীণ ক্ষেত্রে উপনিবেশবাদ চলছে, ধনী আরো ধনী হচ্ছে। যে দেশ আজকে উন্নত, ভারত আজকে ডেভেলপিং কান্ট্রি, ভারতের জিডিপি বাড়ছে, ন্যাশনাল ইনকাম বাড়ছে, পার ক্যাপিটাল ইনকাম এভারেজ বাড়ছে, কিন্তু এখানে ধনী এবং দরিদ্রের মধ্যে পার্থক্যটাও বাড়ছে। এ কথা প্রচার করা হয় না। সুতরাং ভারতে মুষ্টিমেয় মধ্যবিত্ত তথা উচ্চবিত্ত যেমন শোষণ করছে, তেমনি পৃথিবীর সমস্ত দেশে, আফ্রিকা মহাদেশের সমস্ত দেশে সেখানে এবং শাসক শ্রেণী করাপশনের সঙ্গে যুক্ত। পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র, নামে মাত্র গণতন্ত্র, সেখানে কিন্তু করাপশনের সঙ্গে যুক্ত। মিলিটারি গভর্নমেন্টে করাপশন থাকবে, একথা জানি। যেখানে ডিক্টেটরশিপ থাকবে, 1% ডিক্টেটরশিপ, মৌলবাদী শক্তি ক্ষমতায় থাকবে, সেখানে তো থাকবেই, কিন্তু প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র থাকবে। যাই হোক, আমি শেষ করব ভিডিও। তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে উপনিবেশবাদ। এটা একটা রূপ, প্রতিনিধিত্বমূলক উপনিবেশবাদ। আমরা তো জানি যে গণতন্ত্রের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি, নির্বাচনের মাধ্যমে তো প্রতিনিধি না। তারপরে গণতন্ত্রের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের অনেক অনেক ত্রুটি আছে। 50% ভোট পেয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে, অর্থাৎ সে হাইস্ট ভোট পেয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, কেউ 40% পেয়েছে, কেউ 20%, কেউ 30%, কেউ 25%। দেখা গেল 40% হচ্ছে হাইস্ট ভোট পেয়েছে, সেই দল সরকার গঠন করলো।
এমনটা কিন্তু প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে হয়, ভারতের ক্ষেত্রে এটা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র এখানে কি হচ্ছে, একটা ডিফেক্টিভ, এটা ত্রুটি। অর্থাৎ বেশি সংখ্যক মানুষের সমর্থন নিয়ে সরকার তৈরি নাই। যেমন ভারতীয় গণতন্ত্রে আছে, বিভিন্ন গণতন্ত্রে রয়েছে আফ্রিকা, এশিয়া এবং উন্নত দেশগুলো যেভাবে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ফলপ্রসূ হয়, আজকে ভারতবর্ষ যেগুলো তৃতীয় বিশ্বের দেশ ছিল এবং এখন আছে, এই দেশগুলিতে কিন্তু কাজ হয় না। এইবার আমরা বলি, তাহলে আমরা দেখছি যে প্রতিনিধিত্বমূলক উপনিবেশবাদ পৃথিবীর প্রায় দেশেই আছে। এবং লাস্ট যে পয়েন্ট আমরা আলোচনা করব উপনিবেশবাদের বিভিন্ন ধরন, 5 নাম্বার ধরন হচ্ছে নয়া উপনিবেশবাদ। নয়া উপনিবেশবাদ, উপনিবেশবাদ নিপাত যাক, কিন্তু উপনিবেশবাদের যে ক্যারেক্টার, শোষণ করা, অর্থনৈতিক আধিপত্য বিস্তার করা, নিজের দ্রব্য বেচবো আর অন্যের দ্রব্য বেচবো না, এর সঙ্গে রাজনীতি যুক্ত আছে, এর সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক যুক্ত আছে। কিন্তু উন্নত দেশগুলো আজকে নয়া উপনিবেশবাদ কায়েম করছে। আজকে উন্নত উত্তরের দেশগুলো দক্ষিণের দেশগুলোকে পরনির্ভরশীল করে রাখছে, সহযোগিতা করছে শিল্পে, কারিগরি বিদ্যাতে, কিন্তু হাইটেক টেকনোলজি বিক্রি করছে, কিন্তু পরনির্ভরশীল করে রাখছে। আত্মনির্ভরশীল যাতে না হতে পারে উন্নত দেশ দ্বিপাক্ষিক চুক্তি, বিভিন্ন আঞ্চলিক সংগঠনগুলি রয়েছে, এর মধ্য দিয়ে নয় সাম্রাজ্যবাদ কায়েম হচ্ছে। এই আমাদের দক্ষিণ এশিয়ার সার্ক, আসিয়ান আছে, দক্ষিণ এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ার সার্ক, আসিয়ান, দক্ষিণ এশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকা ইউনিয়ন, এগুলো আঞ্চলিক সংগঠন। এবং G7, 7টা উন্নত শিল্প উন্নত দেশের সংগঠন, G8, G20, G77, জোট নিরপেক্ষ আন্দোলন যখন ছিল, G77, এই যে আঞ্চলিক সংগঠনের মধ্যে দিয়ে, এইসব সংগঠনের মধ্যে যারা সবল, যে দেশগুলি সবল, এই সংগঠনের দুর্বল দেশগুলির উপরে আধিপত্য বিস্তার করছে। এই কথা আমাদের স্বীকার করতে হবে যে সার্কের 8টা দেশ, তার মধ্যে ভারত শক্তিশালী। তো ভারতের আর্থিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আর 7টা দেশের উপরে ভারতের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। যদিও পাকিস্তানের সঙ্গে এখন সম্পর্ক খারাপ, কিন্তু সামগ্রিকভাবে আমরা দেখতে গেলে এই আঞ্চলিক সংগঠনের মধ্যে দিয়ে ভারতের আধিপত্য বিস্তার হচ্ছে। আসিয়ানের ক্ষেত্রে, আসিয়ানের চীনের আধিপত্য, আসিয়ান দেশগুলোর মধ্যে চীনের ব্যাপক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আঞ্চলিক সংগঠনগুলো নয়া সাম্রাজ্যবাদ কায়েমের উপযুক্ত পরিবেশ তৈরি করছে। ইউরোপীয় ইউনিয়ন, কি করছে, ডলার সাম্রাজ্যবাদকে রোখার চেষ্টা করছে। ইউরোপীয় ইউনিয়নের মূল্য ইউরো মুদ্রা, তার আধিপত্য বিস্তার করছে। তাহলে ইউরোপীয় ইউনিয়ন কি করছে, সেখানেও কিন্তু অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে। ইউরোপীয় ইউনিয়নের যে সবল দেশ ফ্রান্স, ইংল্যান্ড, তারা কিন্তু অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের উপর অর্থনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে। তাহলে বোঝো, তাহলে এগুলো হচ্ছে নয় সাম্রাজ্য। এই আলোচনা আরো ব্যাপকভাবে করা যায়, শর্টভাবে আমি করলাম যে এইটা আমরা বলবো নয়া উপনিবেশবাদ আজকে মুছে যায়নি। আর নয়া উপনিবেশবাদ কায়েমের মধ্য দিয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রগুলির অর্থনৈতিক অবস্থাকে আরো বেশি দুর্বল করে দিচ্ছে, দুর্বল রাষ্ট্রগুলিকে নিজের উপর নির্ভরশীল করে তুলছে, তাদের পরনির্ভরশীলতা বাড়াচ্ছে, আর এই সুযোগে সেখানে রাজনৈতিক আধিপত্য বিস্তার করছে, আর এই সুযোগে নিজের আর্থিক উন্নতি করে বহু প্রযুক্তি ব্যবহার করে উন্নত প্রযুক্তিগুলিকে কিনে নিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে। আর সামরিক শক্তি বৃদ্ধির মধ্যে দিয়ে সেই নয়া উপনিবেশিকতাকে কাজে লাগিয়ে নয়া সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে পরিণত হয়ে সে কিন্তু সারা পৃথিবীতে দাদাগিরি করছে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করব।